গোস্ট সিটি নামে একটি ভুতুড়ে শহরে বাস করে হেনরি লারসন। পাহাড়ের ওপরের পুরনো গোরস্থানের রাতের বেলা মরাখাকু ভূতেরা বেরোয়, হাত ধরাধরি করে নাচেন। জীবন্ত কোনো মানুষ পেলে তার দেহটা দখল করে লোকালয়ে নেমে আসে। সবই জান হেনরি, জেনেও রাত দুপুরে এই ভয়ঙ্কর গোরস্থানে যেতে বাধ্য হলো সে। তারপর শুরু হলো তার জীবনের এক ভয়াবহ আতঙ্কজনক অধ্যায়ের। আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় লিসনার্স। স্টোরি হার্ট ইউটিউব চ্যানেলের ভৌতিক রহস্যে ঘেরা আজকের আয়োজনে আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। রহস্যময়ের পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক রহস্য আবৃত স্থান ও ঘটনা। তার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা অনেক কঠিন। সেগুলোকে আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই গল্পগুলো বলতে আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্তের। আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহায়তা করুন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের আজকের পর্বে। প্রিয় লিসেনার্স, আজকে আপনাদেরকে শোনাবো পাহাড়ের উপরের পুরনো কবরস্থানের মরাখাকু ভূতেদের লোমহর্ষক ইতিহাস উন্মোচনের গল্প। শুনতে থাকুন রাকিব হাসানের লেখা আজকের ভৌতিক গল্প ভূতের শহর। গল্প পাঠে আপনাদের সাথে আছে আমি পারভেজ মাহমুদ সজীব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল গল্প। আমার নাম হেনরি লারসন। আমি বাস করি গোস্ট সিটি নামে একটি শহরে। শহরটার নাম বড্ড অদ্ভুত, তাই না? তুমিও যদি এ শহরের বাসিন্দা হও তাহলে নিশ্চয় জানো নামটা কী জন্য হয়েছে। এখানে পাহাড়ের ওপর একটা পুরনো গোরস্থান আছে, শহরের দিকে মুখ করা। শহরের যে কোনো জায়গা থেকে গোরস্থানটা চোখে পড়বে তোমার। মেন স্ট্রিট থেকে, আমার ক্লাসরুম থেকে, এমনকি আমার সবার ঘরে জানালেও দেখা যায়। যদি তুমি গোস্ট সিটিতে বাস করো তাহলে গোরস্থানটাকে কোনো মতেই এড়াতে পারবে না। সবচেয়ে রোদেলা কিন্তু এখানে রোদেলা নয়। গোস্ট সিটি শহরের ওপর খাড়া হয়ে আছে একটা পাহাড়, নাম গোস্ট হিল। শহরটার নামকরণ হয়েছে মূলত এই পাহাড়ের নামে। পাহাড়ে ছায়া পড়ে নিচের রাস্তায় বাড়ি খোলে গাছপালার মাথায়। পরিষ্কার দিনে অপর দিকে তাকালেন পাহাড়ের চূড়ায় বড় কবর ফলকগুলো দেখতে পাবে তুমি। লম্বা সবুজ ঘাসের মধ্যে পচা দাঁতের মতো দেখায়। রাতের বেলা চারটা যেন অনেক নিচে পাহাড়ের মাথায় ঝুলে থাকে। একটা ভয়াল জায়গায় পরিণত হয় গোরস্থানটা। ধূসর হালকা কুয়াশা আঁকড়ে ধরে থাকে পাহাড়টাকে, আর ভূতরে আলোয় কবর ফলকগুলোকে দেখলে মনে হয় কুয়াশায় ভাসছে। হ্যাঁ সত্যি, কবর ফলকগুলো আপনা আপনি ভাসছে মনে হয়। ঝিকমিক করা কুয়াশার ওপরে যেন চলে আসতেছে শহরের উপরে, গোস্ট হিলের গোড়ায়, আমাদের বাড়িটার উপরে। আর বোধহয় সে কারণে আমি খালি দুঃস্বপ্ন দেখি। কাশি দিয়ে গলা পরিষ্কার করে হাতের কাজগুলো ডেস্কের এক পাশে নামিয়ে রাখলাম। সারা ক্লাসের সামনে পড়তে গিয়ে বিচলিত বোধ করছি। সিরিজ কাগজের মতো খসকে হয়ে গেছে আমার গলা। ঘামে এতটাই হাত ভিজেছে, লেখায় ঘাম লেগে লেখাগুলো লেপটে যাচ্ছে কাগজে। খুব ভালো লিখেছেন, মাথা ঝাঁকিয়ে মিসেস কর্টার বললেন। দুই হাতের আঙুলে আঙুল ঢুকে শক্ত করে ধরে রেখেছেন টেবিলের উপর। চমৎকার বর্ণনা হেনরি। কি বলো তোমরা? বিড়বিড় করে হ্যাঁ বন্ধ কয়েকজন। আমার বন্ধু রেজালিন টেলার প্রশংসার হাসি আসলো আমার দিকে তাকিয়ে। ওর পিছনে নিকুনার মস্ত হাই তুলল তাচ্ছিল্যের ভঙ্গিতে। সেটা দেখে মজা পেয়ে হাসলো ওর বন্ধু টেরি বোমান। আরও কয়েকটা ছেলে মেয়ে হেসে উঠল। চোখের পাতা সরু করে ফ্রাঙ্কের দিকে তাকালেন মিসেস কর্টার। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, পড়ো, বাকিটা পড়ে ফেলো। হেনরি তার পিছনে চকবোর্ডের উপরে দেয়ালে ঝলানো বড় ঘরটার দিকে তাকালাম। সময় আছে এখনো। লেখার বাকি অংশ আমার কিছু ব্যক্তিগত কথা লিখেছি। সবাইকে সেইগুলো জানানোর কথা ভেবে বিব্রত বোধ করলাম। হয়তো নিক আর টেরের হাসি খরাক হব। ব্যক্তিগত কথা বলতে মাকড়সা। আমি লিখেছি পৃথিবীতে যে জিনিসটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই তা হলো মাকড়সা। আর এই কথাটা কখনোই আমাকে ভুলতে দেন নিক আর টেরি। লেখাটা পড়ার পর থেকে আমি প্রতিদিন সকালে আমার ডেস্কে একটা করে মাকড়সা পেয়েছি। ঘন্টা না বাজা পর্যন্ত পড়ে যাও, মিসেস কর্টার বললেন। আর একবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে আবার পড়তে শুরু করলাম। প্রায় রাতে আমি গোরস্থানের মরাখাকু ভূতেদের দুঃস্বপ্ন দেখি। আমার পরিবারের সবাই দেখে। এক রাতে আমার 8 বছর বয়সী ভাই পিটার চিৎকার করে জেগে উঠল। আমাকে ধরতে আসছে ওরা।
আমাকে ধরতে আসছে ওরা। ও যে কী স্বপ্ন দেখেছে এই কথাটাও বোঝাতে ওর অনেক সময় লাগলো। আমার ছোট ভাই ও বোন পল আর মেগানও মরা কাকু ভূতের দুঃস্বপ্ন দেখেন। আর আমি দেখেছি পুরনো কবর থেকে মরা কাকু ভূতেরও উঠে এসছে পাহাড়ের মাথায়, ভেসে বেড়াচ্ছে। ভাসতে ভাসতে পাহাড়ের ঢালের কুয়াশার ভেতরে ঢুকে পড়ছে ওরা। কুয়াশায় লুকিয়ে শিকারের অপেক্ষায় উৎপেতে রয়েছে। শিকারের কাছে পেয়ে সেঁকে ধরছেন, নিজের দেহকে কুয়াশার ফিতের মতো বানিয়ে ওদের চারপাশে পাক খেয়ে ঘুরছেন। টেনে তুলছে আবার ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে পাহাড়ের মাথায় নিজেদের পূর্ণ কবরের ভিতর। গোল্ড সিটি সবাই জানে এ কথা। খুব ভালো হয়েছে, বাধা দিয়ে বললেন মিসেস কটন। হাততালি দিলেন, খুব ভালো লেগেছে হেনরি। উজ্জ্বল হাসি উপহার দিল আমাকে ডেচালেন। ওর পিছনে কিছু নিয়ে হাসাহাসি করছে নিকাট্টেরি। উল্লাসে জোরে জোরে একে অন্যের হাত চাপড়াচ্ছে। বড় হয়ে লেখক হবার ইচ্ছা আমার। আমাকে জিজ্ঞেস করলেন মিসেস কর্টার। টের পেলাম মুখ গরম হয়ে যাচ্ছে। আমি জানি না, কোনো মতে জবাব দিলাম হয়তো। হয়তো তীক্ষ্ণ কণ্ঠে ভ্যাংসে বলতে শুনলাম নিককে। আবার হাসিতে ফেটে পড়ল ওর বন্ধু। নিক এরপর কি তোমার লেখাটা পড়বে? গম্ভীর কণ্ঠে মিসেস কর্টার জিজ্ঞেস করলেন। হাঁ হয়ে নিচের চেয়াল ঝুলে পড়ল নিকের। এখানে শেষ করতে পারেনি। ডেস্কের অপর দিয়ে ঝুঁকে এলেন মিসেস কর্টার। কী বিষয়ে লিখেছ তুমি? দ্বিধা করল নিক, তারপর জবাব দিল, আমি এখনও জানি না। হেসে উঠল পুরো ক্লাস। মুখটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করল, কিন্তু অবশেষে বিব্রত ভঙ্গিতে সেও হাসল। মাথা নেড়ে বিড়বিড় করে মিসেস কর্টার বললেন, এর মধ্যে তো হাসির কিছু দেখছি না। আবার আমার দিকে ফিরলেন তিনি। তুমি পড়ে শেষ করে ফেলো হেনরি, হয়তো নিককে প্রভাবিত করতে পারবে। জোরে গঙিয়ে উঠল নিক। ওকে উপেক্ষা করে আমার দিকে তাকিয়ে পড়তে ইঙ্গিত করলেন মিসেস কর্টার। নিক আর টরির মতো শান্ত থাকতে আমি পারি না। কেন? আমি নিজেকে প্রশ্ন করলাম। দুটোই বাজে স্বভাবের, কখনো কখনো কোনো কাজ করে না, সারাটা দিন কথা বলে, শুধু হাসাহাসি করে সময় কাটাই, নানা রকম ঝামেলাও পাকাই, অথচ সবাই ওদের পছন্দ করে। আমিও ছেলে মেয়েদের প্রিয় হতে চাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিচারের গুড বয় হতে আমার খুব ভালো লাগে না। আমি লেখক হতে চাই কিনা সবার সামনে প্রশ্নের জবাব দিতে বিব্রত হই। এত অস্থির কেন? আমি নিকের দিকে তাকালাম। একেবারে পিছনের সারিতে বসেছে, তাও স্পষ্ট দেখতে পাচ্ছি ওকে। সবার মাথা ছাড়িয়ে উঠে গেছেন, শক্তিশালী পেশিবল, অনেক বড় শরীরের মানুষও। আর আমি ছোটোখাটো হাড্ডিসার, চশমা পরি। এই হলাম আমি। মনে মনে বললাম, একটা হাড্ডিসার গুড বয়। আবার গাল গরম হয়ে যাচ্ছে টের পেলাম। কাগজগুলো চোখের সামনে তুলে এনে পড়তে শুরু করলাম। গোল্ড সিটির গরুস্থানের মরা খেকো ভূতের কথা সবাই জানে। এ শহরে যেদিন এসেছি আমি, সেদিনই কয়েকটা ছেলে আমাকে এগুলোর কথা জানিয়েছেন। ওরা বলেছে স্টিল গরুস্থানে কবর দেওয়া মানুষেরা বিশ্রাম নিতে পারে না, কারণ তারা অনেক বেশি উঁচুতে থাকেন, তাই লাশগুলো অস্থির, অনেক ভয়ানক। মরা খেকো ভূতেরা সারাক্ষণ রেগে থাকেন। পচা গেল দেহগুলো কবর থেকে বেরিয়ে আসে। ঘুমাতে পারে না ওরা, সারা গরুস্থানে ছুটে বেড়ায় আর লোকতুর চোখে তাকিয়ে থাকে নিচের বাড়িগুলোর দিকে। রাতের বেলা ওদের চিৎকার আর গঙানি ভেসে আসে শহরে। ভালো করে তাকালে ভূতগুলো তুমিও দেখতে পাবে। পাহাড়ের ঢালে পাকাতে থাকা কুয়াশার ভিতরে পা টেনে টেনে হাঁটে। আর তুমি যদি রাতের বেলা সেখানে যাও, ওই ভূতগুলো ঘণ্টা ভাজলাম, বইপত্র গোছানোর শব্দ, হুল্লোড় করছে ছেলেমেয়েরা। সরি হ্যান্ডি, শেষটা আর শোনা হলো না, তবে সাংঘাতিক লিখেছ। চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ালেন মিসেস কর্টার। সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজকের মতো ক্লাস শেষ এখানেই। চেয়ার টানাটানি আর হইচইকে ছাপিয়ে ছাত্রদের সরালেন। চেঁচিয়ে বলতে হলো তাকে। হ্যান্ডির লেখা শুনে একটা দারুণ বুদ্ধি এসেছে আমার মাথায়। থেমে গেল কোলাহল, সবাই তাকিয়ে আছে টিচারের দিকে। আগামীকাল বাড়ি থেকে সাথে করে লাঞ্চ প্যাকেট করে নিয়ে আসবেন। তোমরা হাই বুকিং বুট পরে আসবে। মিসেস কর্টার বললেন, কাল আমরা পাহাড়ের মাথায় গরুস্থান দেখতে যাব। ওখানে কেন? চিৎকার করে জিজ্ঞেস করলেন কেউ। মিটমিট করে হাসছে টিচারের চোখ। মরা খেকো ভূতেদের আত্মার শান্তি কামনা করব। মেটাফরমাসিস কি বাবা? পিটার জিজ্ঞেস করলাম। ডিনার টেবিলের অন্য পাশ থেকে তেরছা দৃষ্টিতে ওর দিকে তাকালো বাবা। কি বললে? মেটাফার্মাসিস কি?
আবার জিজ্ঞেস করলো আমার ভাই। ওর পাশে পল আর মেগান দুজনে দুটো সিম নিয়ে তরকারি যুদ্ধ করছে। রান্নাঘরে দাঁড়িয়ে টেলিফোনে কথা বলছে মা। এক চামচ আলু ভাজি তুলে নিয়ে এসে মুখে দিয়ে পুরোই করে চেঁচিয়ে উঠলাম। ভীষণ গরম, ফেলতেই পারছে না, গিলতেও পারছে না। বড় বাটি থেকে আরেকটুকু ভাজা মুরগির রান তুলে নিল বাবা। মেটাফার্মাসিস কোথায় শুনেছে শব্দ নাম? পিটার বলল। কোকড়া বাদামে চুল ভরা মাথার চাঁদিটা চুলকালাম। পিটার কাজ ঝাঁকালো। জানি না, শুনেছি হয়তো কোথাও। মানে হলো পরিবর্তন, বুঝিয়ে বলল বাবা। এক জিনিস থেকে অন্য জিনিসে বদলে যাওয়া, কাপড় বদলানোর মতো। জিজ্ঞেস করলো পিটার। পল মেগানো খাবার নিয়ে খেলা করছেন। খেলা থামাও, রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল মা। না, পিটারের সামনে মুরগির ঠ্যাং নেড়ে বাবা বলল, এই যেমন শুয়ে পোকা থেকে প্রজাপতিকে বদলে যাওয়া, এই রূপান্তরিত হওয়াকেই মেটাফার্মাসিস বলেন। ও, পিটার বলল। কেন জানতে চাইলেন? বাবা জিজ্ঞেস করল। জানি না, আবার জবাব দিল পিটার। টেলিভিশনে কার্টুন দেখতে গিয়ে দেখেছ নিশ্চয়ই। আমি বললাম। টেবিলের নিচে দিয়ে আমার পায়ে লাথি মারল। ও, চেঁচিয়ে উঠলাম। এটা কি করলো? করতে ইচ্ছে করলো, পিটার জবাব দিল। খুব মজা পেলে? পল আর মেগানো হেসে উঠল। তারপর আবার সিম দিয়ে একে অন্যকে খোঁচানোর চেষ্টা করতে লাগলো। থামো থামো, চেঁচিয়ে উঠল মা। সিম কি ছড়ি নাকি? ববি যদি অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যায় কি দারুণ হবে, তাই না? পিটার বলল। ববি আমাদের কালো রঙের বিড়ালটার নাম। ওটাকে চাপড়ে দিতে নিচু হয়ে গেল, হয়তো প্রজাপতি হয়ে গেল। সেটাও তো মেটাফার্মাসিস না, তাই না বাবা? জবাব দেওয়ার সময় পেল না বাবা। পল আর মেগানো সিম ফেলে দিয়ে মুঠো ভর্তি আলু ভাজে তুলে নিল। একে অন্যকে ছুঁড়ে মারল। আমাদের বাড়িতে একসঙ্গে বসে শান্তিতে খাওয়া খুব কঠিন। কতবার যে মাথা নিচু করতে হয়। খাওয়ার পর তাড়াহুড়া করে স্কুলের অভিভাবকদের মিটিংয়ে চলে গেল বাবা আর মা। 3টে ছেলেমেয়ের দায়িত্ব দিয়ে গেল আমার ওপর। ওদেরকে এনে টেলিভিশনের সামনে বসিয়ে একটা কার্টুন ছবি ছেড়ে দিলাম, দীর্ঘ একটা। তারপর চলে এলাম নিচের ঘরে। রোজালিনকে ফোনে কথা বলতে চাইলাম, কিন্তু লাইন ব্যস্ত। যেখানে নাচ শেখেন সেখানে আমার নাচের দাওয়াত রয়েছে আজ। নাচ ফাচ আমার ভালো লাগে না, আমি কখনো নাচিনি, এমনকি নিজের ঘরেও একাও না। তাই ফোন করে ওকে জানিয়ে দিতে চাচ্ছিলাম আমার পায়ে ব্যথা পেয়েছি বা ওরকম একটা কিছু, যাতে যেতে না হয়। নাচতে জানে এমন একটা দল ছেলে মেয়ের সঙ্গে কী করে নাচবো আমি? নাচের তো আমি কিছুই জানি না। আবারও নাম্বার টিপলাম, এখনও ব্যস্ত। জ্বরে একটা নিঃশ্বাস ফেলে বিছানার কিনারে এসে বসে বাইরের দিকে তাকালাম। জানালা দিয়ে নভেম্বরের ঠান্ডা রাত, ঝড়ো বাতাসে সর্ষিতে ঝাপটা দিয়ে খটখট আওয়াজ তুলছেন। গোস্টেলের দিকে তাকিয়ে আছি আমি। চাঁদের রূপালি আলোয় ঝিকমিক করছে পাহাড়টা। ঢালের গায়ে জন্মে থাকে পাতা ঝরে যাওয়া পাতা শূন্য গাছগুলো কেমন যেন কঙ্কালের মতো মাথা উঁচিয়ে উঁকে দিচ্ছে। চূড়াটা দেখার জন্য জানালার কাছে মুখ টেপে ধরলাম, ভালো মতো তাকালাম। সঙ্গে সঙ্গে দম এটকে আলোর ঝিরিক দেখতে পাচ্ছি। আলোটা ছোট, তবু এতটাই উজ্জ্বল, সে আলোয় পূর্ণ কবরস্থানটা দেখা যাচ্ছে। হা করে তাকিয়ে রইলাম। তাকিয়ে আছি আলোর দিকে। বরফ ফলকগুলোর উপর ঘুরছে, যেন ভেসে বেড়াচ্ছে ভুতুরে জনাকের মতো। তারপর কুয়াশার পর্দা এসে ধীরে ধীরে ঘিরে ধরল, গিলে ফেলল যেন আলোটাকে। আঁকাপাকা ডালপালা মেলা কঙ্কাল সার গাছ আর কালো ঘাসের উপর ঝিকমিক করছে কুয়াশা। ঢেকে দিল পাহাড় আর পূর্ণ গোরস্থানটাকে। একটা ভয়ানক গঙানি শুনতে পেলাম। পাহাড় থেকে ভেসে এসছে, সর্ষির কাজ ভেদ করে আমার কানে পৌঁছালো। দীর্ঘ সেই গঙ্গানি, মানুষ আর জন্তুর মিলিত গঙ্গানির মতো, ভীষণ ঠান্ডা, বিষণ্ণতায় ভরা। আর এত কাছে মনে হলো। পরদিন সকালে একটা বৃষ্টি ভেজা সকাল। মিসেস কোয়ার্টারের সঙ্গে গোছ ঠেলে রওনা দিলাম আমরা। আকাশের দিকে চোখ তুলে তাকালাম। সাদা পেঁজা মেঘ নেই, উজ্জ্বল নীল নেই, সূর্য নেই, শুধু ধূসরতা সরিয়ে আছে আকাশের যেখানে চোখ যায় সবখানে। একটা বরফ শীতল বাতাসে ঝাপটা খেলো পাহাড়ের গা বেয়ে। কঙ্কাসর গাছগুলো থেকে কেঁপে উঠল। ওগুলোর পাতাশূন্য ডালগুলো হাতের মতো নাড়তে লাগলো আমাদের দিকে ঝুঁকে, যেন সাবধান করে দিচ্ছে, সরে যেতে বলল।
কী জন্য যাচ্ছি আমরা জানো? আমাদের একসঙ্গে জড়ো করে মিসেস কোটার বললেন, যাচ্ছি অতীতের ইতিহাস জানার জন্য। দেখব পুরনো কবর ফলকগুলো কোনো রহস্য উন্মোচিত আমাদের সামনে। ব্যাকপ্যাকটা এক কাঁধ থেকে অন্য কাঁধে সরালাম। এটা আমার ব্যাকপ্যাক নয়। সকালে উঠে আমারটা খুঁজে পাইনি, তাই পিটারটা নিয়ে এসেছি। একেবারেই ছোটোতে জিনিস, তার রঙটাও সেরকম উজ্জ্বল লাল। আর আমার জন্য নেহাতেই ছোট। পিটারের খুব প্রিয় ব্যাগ। আমি এটা নিয়ে এসেছি শুনলে ভীষণ রেগে যাবেন, আমি জানি। তবে কিছু বোঝার আগে আমি বাড়ি ফিরে যাব, গিয়ে আগের জায়গায় রেখে দিব, তাহলে আর কোনো ঝামেলা হবে না। কে যেন তাড়াহুড়া করে আমার পিছনে চলে এলো। আমি ফিরে তাকানোর আগেই কানের কাছে চিৎকার শুনলাম নিকের। আরে সুন্দর ব্যাকপ্যাক তো। 2 হাত ধরে হেঁচকা টান মারল। তাল সামলাতে না পেরে কয়েকটা মেয়ের গায়ে পড়ে গেলাম। হেসে উঠল নিক আর টেরি। আরও কয়েকটা ছেলে মেয়েও হাসল। বেবি ব্যাকপ্যাক না এটা? হাসতে হাসতে বলল নিক। দেখো গায়ে কি লেখা, মাই ফার্স্ট ব্যাকপ্যাক। টেরি বলল, আবার হাসি। এড়িয়ে গেলাম। আমার মাথার বেসবল ক্যাপটা কপালের উপর টেনে দিয়ে পাহাড়ে বেয়ে উঠতে শুরু করলাম, লম্বা লম্বা পায়ে দ্রুত। আহা, এত তাড়াহুড়া করছো কেন? প্রায় ছুটতে ছুটতে আমার কাছে চলে এলেন রেজালেন। গোরস্থানের দিকে হাত তুলল। ওরা কোথাও পালিয়ে যাবে না, আসতে যাও। গতি কমালাম। ঘুরে গিয়ে ব্যাকপ্যাকটা সরিয়ে ফেলার চেষ্টা করলাম, যাতে ওর চোখে না পড়ে। তবে আমার ব্যাপারে কি ভাবলো? সাধারণত এটা নিয়ে আমি মাথা ঘামাই না, তবে রোজালিন কি ভাববো সেটা নিয়ে মাথা ঘামাই। আমি ওকে সত্যি পছন্দ করি। ও বুদ্ধিমতী ও হাসি খুশি, আন্তরিক। আর আমার গোস্ট্রিট এর মিডল স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে। লম্বা কালো চুল, ওর জলপাই রঙের চামড়া। তবে সবচেয়ে সুন্দর ওর চোখ দুটো, হালকা সবুজ, তাতে সোনালি ছোঁয়া। ওর সামনে সব ধরনের বাহাদুরি দেখানোর চেষ্টা করি আমি। নাচের অনুষ্ঠানে না যাওয়ার এটাও একটা কারণ। আমি যে নাচের ওস্তাদ, একেবারেই অনারি, সেটা বুঝতে দিতে চায় না। তাড়াহুড়া করছে কারণ মিথ্যে কথা বললাম। গোরস্থানটা দেখার জন্যই তর্স হয়েছে না আমার। ভীষণ ঠান্ডা। গোরস্থানের ভাঙা কাঠের গেটটার কাছে এসে বলল রোজালিন। গোলাপি রেশমি জ্যাকেটের জিপার তুলে দিল। কই ঠান্ডা? বাহাদুর দেখিয়ে বললাম। জ্যাকেটের জিপার খুলে দিলাম। পাহাড়ের গোড়া থেকে সঙ্গ নিয়ে এসে বিশাল একটা কালো কুকুর। গলায় কোনো বেল্ট নাই, নেম ট্যাগও নাই। তার মানে কুকুরটির মালিক নেই, রাস্তার কুকুর ওটা। অবাক হয়ে ভাবলাম, মিউনিসিপ্যালিটির লোক এটাকে ধরে না কেন? কুকুরটা খুব মিশুক, যে ডাকে তার কাছে চলে যায়। গেট পেরিয়ে আসতেই সামনে ব্যানের গায়ে একটা মাকড়সা ঝুলতে দেখলাম। চেতে উঠলাম আমি, সামলাতে পারলাম না নিজেকে। মাকড়সাকে প্রচণ্ড ভয় পাই। ভয়ে ভয়ে ওটার দিকে চোখ রেখে পাশ কাটিয়ে এলাম। কোথায় যাচ্ছি না দেখে বেড়ের ভাঙা একটা খুঁটিতে হোঁচট খেয়ে পড়ে গেলাম, নিচু একটা বড় ফলকের উপরে। কি হলো তোমার? তাড়াতাড়ি এসে আমাকে তুলল রোজালিন। বললাম না, গোরস্থানটা দেখার ইচ্ছে হয়েছে না আমার। রসিকতার ঢঙ্গে বললাম। বড় ট্রেসিং পেপার আর কয়লা দিলেন আমাকে মিসেস কটার। কবর ফলকগুলোর গায়ে ট্রেসিং পেপার রেখে তার উপরে কয়লা দিয়ে ঘষলে পাথরের গায়ে খোদাই করা লেখা উঠে যাবে। ক্লাসে বসে সেসব লেখা পড়ে দেখব। পুরনো কবরগুলো আমাদের কি কাহিনী শোনায়। উফ, আমি মরাকে খুব ভূত। আমি গোরস্থানের ভূত। আমাদের পাশের কবর ফলকগুলোর শাড়ির কাছ থেকে টেনে টেনে বলল নিক। ঢলতে ঢলতে হেঁটে চলছে, ভূতের অভিনয় করছেন। কয়েকটা মেয়েকে ভয় দেখাতে চাইছেন। ভয় পেল না ওরা, বরং হেসে ড্রেসিং পেপার চেপে ধরল ওর গায়ে। নিককে সুদর্শন ভাবে ওরা। হেই, এখান থেকে শুরু করা যাক। রোজালিনকে বললাম। যে ফলকটার উপরে পড়ে গিয়েছিলাম সেটাতে ড্রেসিং পেপার চেপে ধরে কয়লা ঘষতে শুরু করলাম। বাতাসের বেগ বাড়ছে বড্ড জোরে, ঝাপটা মারছে গায়ে। কিছু কিছু গাছে অল্প স্বল্প শুকনো পাতা লেগে রয়েছে এখনো, সেগুলো ফেলছে। জল ও বাতাসের ঘূর্ণিতে পাক খেতে খেতে আমাদের পায়ের কাছে এসে পড়লো কয়েকটা পাতা। আচমকা ঝাপটা মেরে ধুলো উড়িয়ে এনে আমার মুখে ফেললো বাতাস। আমার চোখ না গলায় ঢুকে পড়েছে ধুলো। কাশতে আরম্ভ করলাম। নাথান ডিলিঞ্জার কবর ফলকগুলোর দিকে তাকিয়ে পড়লেন রোজালিন। মৃত্যু ফাঁসির গাছে,
1852। খনিটুনি ছিল নাকি মনে হয় তোমার? পাথরের ফলকটার কাছ থেকে লাফ দিয়ে সরে এলাম। খারাপ লোক ছিল, তাতে কোনো সন্দেহ নাই। রোজালিন বলল, চলো আরেকটা ফলকে পেপার ঘষব। রোজালিনকে বললাম। আমার জিনিসপত্র নিয়ে পা পারলাম, ঘুরতে শুরু করলাম ফলকের সারির মাঝে। কালো হয়ে এলো আকাশ, আরও ঠান্ডা বাতাস। জ্যাকেটের জিপার আর না লাগিয়ে পারলাম না। ছোট্ট ব্যাগপাতটা কাঠ থেকে বদল করে হেঁটে বেড়াতে লাগলাম। কাত হয়ে পূর্ণ কবরস্থানের কাছে থেমে গেলাম একটা বড় ফলকের সামনে। পাশাপাশি দুটো কবর, মিকি ব্রাউন 1770 1785, অজি ব্রাউন 1772 থেকে 1785। পড়লাম, আমি একসঙ্গে বাঁচা একসঙ্গে মরা। একটা পাথর লিখেছেন, একসঙ্গে কবর দেওয়া হয়েছে ওদের, একই দিনে মারা গেছেন। কিভাবে মরল? অ্যাক্সিডেন্ট? আবার পড়লাম লেখাটা। হিসেব করে বের করলাম মিকার ব্রাউন মারা গেছে 15 বছর বয়সে, আর ওজি 13 বছর। নিশ্চয়ই ওরা ভাই ছিল। বেচারা মিকি আর ওজি এত অল্প বয়সে মারা গেল। নিশ্চয়ই খুব ভালো ছিল ওরা। গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, যাকে তার মতো নয়। ফলকের নিচের দিকে আরও কিছু লেখা রয়েছে, পড়তে পারলাম না। লেখার নিচে একটা পাখির ছবি খোদাই করে রাখা, দেখতে কাকের মতো। পাখিটার দিকে তাকিয়ে আছি। এই ফলকটা পছন্দ হবে রোজালিনের, মনে হলো আমার। হয়তো পেপার খুঁজতে চাইবেন, কিন্তু কোথায় গেছে ও? গড়স্থানের চারপাশে চোখ ঘোরালাম। ছড়িয়ে ছিটিয়ে গেছে ছেলেমেয়েরা। ফলকের উপর ঝুঁকে রয়েছে অনেকেই, ট্রেসিং পেপারে লেখা তুলছে।